মেয়েটি ছিল অনেক শান্ত আর ছেলেটি ছিল অনেক চঞ্চল। গান আর সুর দুইয়ে মিলে এক হয়েছিল ভালোবাসার এক স্বপ্নে। কিন্তু সবকিছুই কি আর গল্পের মতো পূর্ণতা পায়? চঞ্চলা ছেলেটির লক্ষ্য ছিল বড় গায়ক হবার, কিন্তু যেদিন তার মেয়েটির সাথে দেখা হয় সেই দিনই তার ছন্দ বদলে যায়। পরীর মতন শান্ত আর লাজুক বাণী যে তার ছন্দকে সাদা কাগজে লিখতেই বেশি ভালোবাসত। দুই দিকের দুইটি মানুষ একসাথে গড়তে থাকে ভালোবাসার দুনিয়া। হঠাৎ করেই মেয়েটি অনেক হিংস্র হয়ে ওঠে। যে হাত ছেলেটার জন্য ছন্দ লিখত সেই হাতেই এখন তার জন্য চাকু উঠে। ছেলেটা কিছুই বুঝতে পারে না, এটা কি তার ভালোবাসার গভীর ক্ষত, নাকি সে প্রতিশোধ নিচ্ছে? তাহলে কি তাকে একটা ফাঁদে ফেলা হয়েছে, নাকি এর পিছনে ছিল ভয়ানক যন্ত্রণার একটা গল্প? টানটান সাসপেন্স আর সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার আর একটি ছেলের যন্ত্রণায় ভরা ভালোবাসার গল্প নিয়ে আজকে এক্সপ্লেনেশন করব সায়েরা মুভির। সায়েরা, যার অর্থ যেই তারা আলো দিয়ে নিজেই হারিয়ে যায়। হয়তো এই এক্সপ্লেনেশনটি দেখে আপনার প্রিয় মানুষটির কথা মনে পড়ে যাবে, হয়তো কান্নাও করতে পারেন, কারণ গল্পটাই এমন। সিনেমার শুরুতেই আমরা সেই মেয়েকে দেখতে পাই যার নাম বাণী। তাকে দেখতে পাই কোর্টের সামনে দাঁড়িয়ে আছে। সে কোর্টের ভিতরে ঢুকে অন্যদের বিয়ে দেখতে থাকে এবং তারা অনেক খুশি ছিল। যে খুশিটা সেও পেতে চাচ্ছিল। এইসব চিন্তা করতে করতে তার ডায়েরি খুলে কিছু ছন্দ লিখতে থাকে। তখনই তার বয়ফ্রেন্ডটাকে ফোন দেয়। সে তাকে বলে যে আমি লন্ডনে চলে এসেছি, তাই আমি আসতে পারবো না। বাণী বলে যে তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি অন্য তারিখ ঠিক করতাম, তবে তুমি কবে আসবে? মহেশ বলে যে আমি আর ফিরে আসব না, কারণ আমি অন্য কাউকে পেয়ে গেছি। আমি এই বিয়ে করতে পারবো না। এতক্ষণে হয়তো বাবা মাও তোমার বাবা মাকে সব বুঝিয়ে বলেছেন। এই কথা শুনে বাণীর জীবনের সব রং উধাও হয়ে যায়। সে ভাবতেই পারেনি মহেশ তার সাথে এমন করবে। বাণীর চোখ থেকে পানি পড়তে থাকে। তার মা যখন তাকে দেখে, সে এই কষ্ট সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর মাঝে কেটে যায় বাণীর জীবনের অভিশপ্ত 6টা মাস। সে নীরব নিশ্চুপ একা একা থাকে। তখন তার মা তাকে বুঝায় জীবনের এমন কিছু থাকবেই, তবু নিজেকে শক্ত করে সামনের দিকে যেতে হবে। এরপরে সে তার বাবার সাথে চাকরির ইন্টারভিউ দিতে কোথাও যাচ্ছিল। সে উদাস হয়ে গাড়িতে বসেছিল। তখনই অ্যান্টনি মুভির হিরো ক্রিস হেলমেট ছাড়া বাইক চালাতে চালাতে সিগারেট ধরাচ্ছিল। কেন জানি সে অবাক হয়ে তাকেই দেখতে থাকে। পরের সিনে বাণীকে বোঝানো হচ্ছে তাকে অন্য কাজের থেকে সেলিব্রিটিদের দিকেই বেশি ফোকাস দিতে হবে। তখন সে বলে আমি লিখতে ভালোবাসি আর আমি এটাই করব। বাণী অফিস থেকে বের হতেই যাবে, তখনই প্রথমবারের মতো ক্রিসের সাথে দেখা হয়। সে তার ডায়েরিটা দেয় এবং বলে সেটা নিচে ফেলে এসেছিল। বাণী তাকে ধন্যবাদ জানায়। তারপরেই ক্রিস অফিসের ভেতরে যায় এবং আচমকা একজনকে মারতে থাকে। বাকি সবাই ভিডিও করতে থাকে। সে বলতে থাকে গান গাইলাম আমি, ক্রেডিট অন্য কাউকে দিয়ে নিউজ করলি, এখন তোর মার খাওয়ার ভিডিও দিয়ে নিউজ করিস। এসব বলে চলে যাবার সময় বাণীকে বলে তুমি অনেক ভালো লিখো। বাণী অবাক হয়ে চেয়ে থাকে ক্রিসের দিকে। পরের সিনে সে চলে আসে তার বন্ধুদের কাছে, আর সেইখানেও তার বন্ধুর সাথে মারামারি লেগে যায়। কেননা গান গিয়েছিল সে আর ক্রেডিট নিচ্ছে তার অন্য এক বন্ধু। পরের দৃশ্যে সে একটি কনসার্টে গান করতেছিল, যার কথাগুলো লিখেছিল বাণী। ক্রিস ডায়েরিটা ফেরত দেবার আগে পড়ে ফেলেছিল। তার গান শুনে সবাই ফিদা হয়ে যায়। অন্যদিকে নতুন করে কিছু লিখতে চাইছিল বাণী, কিন্তু সে তার অতীতের কথা মনে করে কাঁদতে থাকে। গল্প এগিয়ে যায়। এখানে আমরা কিউই নামে আরেক চরিত্রের সাথে পরিচিত হই, যে ছিল ক্রিসের খুব ভালো বন্ধু। সে ক্রিসের সমস্ত অনুষ্ঠানের খরচ চালায় এবং সেই টাকার থেকে কিছু টাকা দিয়ে ক্রিস তার কলেজের খরচ চালায়। তার বন্ধু আবারও তার জন্য এমন একটি সুযোগ এনেছে যার মাধ্যমে সে অনেক টাকা আয় করতে পারে। তারা দুজনেই সরাসরি হিপহপ তারকা প্রিন্সের কাছে পৌঁছায়, যার একটি নতুন গানের প্রয়োজন, একজন নতুন সুরকারের প্রয়োজন, এবং সেই কারণেই তার ইভেন্ট ম্যানেজার বিনীত ক্রিসের সাথে একটি চুক্তি করে। সে তার জন্য একটি গান গাইবে এবং বিনিময়ে সে অনেক টাকা পাবে। সে এই গানে গান গাইতে পারলে তার ভবিষ্যৎ গড়ার সুযোগও পাবে। ক্রিসের চুক্তিটি পছন্দ হয় এবং সেই কারণেই সে হ্যাঁ বলে দেয়। সেখানে লোকজনদের মধ্যে বাণীকে দেখতে পাই, যে ভিতরে আসতে চাইছে। ক্রিস তার কাছে যায় এবং বাণী তাকে চিনতে পারে। বাণী সেখানে এসেছিল প্রিন্সের সাক্ষাৎকার নিতে, কিন্তু প্রিন্সের ম্যানেজার বিনীত তাকে কিছুদিন পরে আসতে বলে।
এই কথা শুনে বেচারা বানি সেখানে একা দাঁড়িয়ে থাকে। তাকে একা দেখে ক্রিস তার ডায়েরিতে লেখা গানটি গায় এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে, এবং প্রিন্স ওই গানটি খুব পছন্দ করে। কিন্তু এই গানটি অসম্পূর্ণ ছিল, কেবল একজনই এটি সম্পূর্ণ করতে পারে, আর সে হলো বানি। এখন বানি প্রিন্সের সাক্ষাৎকার পাবে এবং ক্রিসও একটি গান পাবে। সেই কারণেই তারা দুজনেই একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বানির কিছু শর্ত আছে, যেমন সে রাত 8:30টার পরে কাজ করবে না এবং তার ধূমপানের সমস্যা আছে। ক্রিস তা দুটি শর্তই মেনে নেয়। এখন তারা দুজনেই সেখানে বসেছিল এবং ঋষি তাকে পরবর্তী লাইনটি জিজ্ঞাসা করে, কিন্তু বানি বলে তার সেই লাইনটি মনে নেই, সে পাতাটি ছিঁড়ে ফেলেছে। এই কথায় ক্রিস অনেক রেগে যায়। কেন? সে পাতাটি কেন ছিঁড়ে ফেলছে? সে কিভাবে গানটা গাইবে? কিন্তু বানির কিছুই মনে নেই। সে তাকে আবার গানটা লিখতে বলে, কিন্তু বানি রেগে যায়, কারণ সেই বদ্ধ জায়গায় ভাবতে পারছে না, তাহলে কিভাবে সে গানটা লিখবে। আর সেই কারণেই ক্রিস তাকে তার প্রিয় জায়গায় নিয়ে যায়, যা ছিল কলেজের খেলার মাঠ। ক্রিস তার সমস্ত রাগ বের করে দিতে ক্রিকেট খেলে এবং বানিকে বোঝায় যে তারও চেষ্টা করা উচিত, কিন্তু বানি এসব করতে পারে না। তখন ক্রিস তার স্বপ্নের কথা বলে। সে এমন একজন রকস্টার হতে চায় যার গানে পৃথিবী পাগল হয়ে যাবে, সবাই তার জন্য পাগল হবে, তার খ্যাতি আর অনেক টাকা থাকবে। এই সব শুনে বানি সত্যিই তার মধ্যে একটি তারকা দেখতে পায় এবং সে তার জন্য গানটি লিখতে শুরু করে। কিন্তু এখন রাত 8:30 হতে চলেছে। তখন সে তার জ্যাকেটের সাথে বানিকে বেঁধে বাইকে বসিয়ে খুব দ্রুত তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু যাওয়ার আগে সে তার হাত ধরে বলে যে আমার কাছে এখনও কিছু সময় আছে, এবং রাত 8:30 বাজতেই সে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে বানিও ক্রিসের সঙ্গ ভালো লাগতে শুরু করে। সে তার যন্ত্রণাদার গতি ভুলে যেতে শুরু করেছে এবং এটাই সে চেয়েছিল। তারা দুজনেই সর্বত্র ঘুরে বেড়ায় এবং একসাথে গান লেখে, এবং অবশেষে গানটি সম্পূর্ণ হয় এবং সবাই একসাথে সেখানে উপস্থিত থাকে। প্রিন্স গানটি খুব পছন্দ করে, কিন্তু বিনীত তখন বলে যে গানটি অনেক ভালো হয়েছে, কিন্তু তে র্যাপ কোথায়? র্যাপ ছাড়া প্রিন্স কিভাবে এই গান গাইবে? তাই আমাদের এই গান প্রচার না করে অন্য শিল্পী খুঁজে বের করা উচিত। কথাগুলো শুনে ক্রিসের খুব খারাপ লাগছিল। সে এত পরিশ্রম করে গানটি লিখেছিল, কিন্তু সে চায় র্যাপ গান। তখন বানি বলে থাকে যে আমরা দুজনেই এত ভালোবাসা দিয়েই গানটি লিখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত গানটি পরিবর্তন করতে হবে। কিন্তু ক্রিসেতে রাজি হয় এবং সে গানটিতে র্যাপ যোগ করবে, কারণ তার টাকার প্রয়োজন ছিল, যা এখন তার কাছে নেই, এবং র্যাপ ছাড়াই গানটি বিক্রি হবে না। কিন্তু বানি এই কথা শুনে খুশি হয় না। তাই তার এবং বানির মধ্যে তর্ক শুরু হয়, যার জন্য বানি সেখান থেকে যেতে শুরু করে। তখনই কিছু পুলিশ সেখানে প্রবেশ করে। তখন আমরা ক্রিসের সম্পর্কে আরও কিছু জানতে পারি। একজন পুলিশ ক্রিসের বাবাকে ধরে নিয়ে এসেছে, কারণ ক্রিসের বাবা তার মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন। সেই কারণেই সে সারাদিন মদ পান করে এবং রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু পুলিশ এবার বলে, শেষবারের মতো বলতেছি, সে যদি আবারও এমন করে তাহলে সে তাকে আর তার বাবাকে জেলে ঢোকাবে। ক্রিস তার বাবার উপর খুব রেগেছিল। অন্যদিকে তার ক্যারিয়ারও ভালো যাচ্ছে না, তার উপর তার বাবা সবসময় মাতাল থাকে। এসব দেখে বিরক্ত হয়ে সে জোর করে তার বাবাকে নিয়ে যায় আর তাকে বলে, চলো মদ খেতে যাই। এই বলেই মাঝ রাস্তায় এসে তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই খুব জোরে একটি গাড়ি এসে ব্রেক করে। ক্রিস পকেট থেকে টাকা বের করে ছুঁড়ে বলে, যাও মদ খাও, তুমি মরলেও কারো কিছুই যাবে আসবে না। ক্রিসের কথা শুনে আমরা বুঝতে পারি সে কতটা ঘৃণা করে তার বাবাকে। ক্রিসের চাপা কষ্ট বানি ঠিকই বুঝতে পারে, কারণ সেও একই কষ্টে জ্বলে পুড়ে যাচ্ছে। গভীর রাতে ক্রিসকে তার প্রিয় জায়গায় দেখতে পাই, যেখানে সে ব্যাট করে তার রাগ কমানোর চেষ্টা করছে। বানি হারাসুরি সেখানে পৌঁছায় এবং সে তাকে বলে সে র্যাপটি লিখেছে। সেই সাথে সে ক্রিসের সাথে তার অতীতের কথাও শেয়ার করে, কারণ বানি দেখেছে ক্রিসও তার মতোই কষ্টে আছে। বানি বলতে থাকে যে সে যখন কলেজে পড়তো তখন তার সাথে মহেশের দেখা হয়েছিল। তারপর আমরা দুজনেই দুজনকে ভালোবেসে ফেলি, এবং যেদিন আমরা বিয়ে করতে যাচ্ছিল সেদিনই সে আমাকে ছেড়ে চলে যায়। সে আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় লেখা ট্যালেন্টটাই কেড়ে নিয়েছে। এরপরে আমার জীবনে তুমি এসেছো। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আবার অনেক কিছু লিখতে ইচ্ছে করছিল, এবং এর সাথে সাথে আমি আমার ব্যথা ভুলে যেতে শুরু করেছি। আমি হাসতে শুরু করেছি এবং এতে তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এখন আমি চাই তুমিও তোমার ব্যথা থেকে মুক্ত পাও। আমিও তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমাকে খুশি দেখতে চাই, কিন্তু যদি তুমি না চাও তাহলে আমি এখান থেকে চলে যাব। এই বলে সে চলে যেতে শুরু করে। হঠাৎ পিছন থেকে আওয়াজ আসে, বানি, কি সাহায্য করবে? বানি থমকে যায়। পরের দৃশ্যে ক্রিসের বাবাকে দেখতে পাই, যিনি মদ পান করে এখনও একটি বারে বসে আছেন। তার টাকা ফুরিয়ে গেছে, সেই কারণেই বার মালিক তার পার্সটি তার কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু পার্সটি নেওয়ার সাথে সাথেই সে রেগে যায়। তখনই ক্রিস সেখানে এসে তার বাবাকে সামলায় এবং বার মালিককে টাকা দিয়ে পার্সটি ফিরিয়ে নেয়। সেই পার্সে ক্রিসের মায়ের একটি ছবি ছিল, যা দেখে বানিও কাঁদতে থাকে। ক্রিস তার বাবার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এবং তাকে একটি রিহাব সেন্টারে নিয়ে আসে। কিন্তু সেখানকার ফি অনেক বেশি ছিল এবং তার কাছে এত টাকাও নেই। কেবল একজন ব্যক্তি তাকে এত টাকা দিতে পারবে, আর সে হচ্ছে বিনীত। পরের দিন সে বিনীতের কাছে যায় এবং বিনীত তাকে টাকা দিতে রাজি হয়, কিন্তু তার একটি শর্ত আছে। তোমার এই গানের কপিরাইট আমাকে দিতে হবে, গানটিতে তোমাকে দেখানো হবে না এবং গানে তোমার নামও থাকবে না। ক্রিস তার বাবার জন্য রাজি হয়। গানটি সম্পূর্ণরূপে শেষ হওয়ায় আজ ক্রিসের সাথে বানির শেষ দিন।
এবং সে তাকে বাড়িতে নামিয়ে তার হাত ধরে বলে, আমার হাতে শেষবারের মতো কিছু সময় আছে। তখন বানি বলে, কাল কি তুমি আমার সাথে দেখা করবে না? তখন ক্রিস বলে, সবাই সবকিছু পেয়ে গেছে, যে যা চাইতো। বলেই ক্রিস চলে যায়। সে চুপচাপ বাড়ি ফিরে আসে। বাড়ি সবাই বানি আর প্রিন্সের ইন্টারভিউ দেখছিল। অন্যদিকে ক্রিসের চলে যাওয়ার পর সে আবার একাকিত্বে ভুগতেছিল। সে তার ডায়েরি খুলে সেখানে থাকা টিকিটের দিকে তাকিয়ে আছে। সে সরাসরি সেই কনসার্টে পৌঁছে যায় যেখানে অন্য কেউ ক্রিসের গাওয়া গান গাইছে। ক্রিস এক নজরে তাই দেখছে। সেই মুহূর্তে বানি ক্রিসের নাম ধরে ডাকে। সেও পিছনে তাকায়। ক্রিস বুঝতে পারে যে বানি তাকে ভালোবাসে, সে তাকে চায় এবং দুজনে কাছে চলে আসে। পরবর্তী দৃশ্যে ক্রিস তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে আসে, যাদের সাথে সে ঝগড়া করেছিল। তারা তাকে দেখেই সেলিব্রেশন করতে থাকে আগের সব কিছু ভুলে, যা দেখে বানি অনেক খুশি হয়ে যায় এবং একসাথে আবারও একটি গান তৈরি করে, যার কথা বানি লিখেছিল। তারা ইউটিউবে এই গানটি আপলোড করে এবং ধীরে ধীরে লোকেরা এটি খুব পছন্দ করে। কিন্তু এই আনন্দের মাঝে একটি খারাপ ঘটনাও ঘটে। বানির বাবা মা তাদেরকে একসাথে দেখতে পান। এর চেয়েও খারাপ ছিল, তারা ক্রিসকে সিগারেট খেতে দেখে। তারা মনে করেন যে ক্রিস একটা বখাটে ছেলে যে বানিকে ব্যবহার করছে। বানি চুপচাপ বাসায় চলে আসে এবং বানির মা জানতে চায় ছেলেটি কে, কিন্তু বানি তার কথার জবাব দেয় না। মা বলেন, তুমি কি তোমার অতীত ভুলে গেছো? বারবার তার মায়ের একই কথা শুনে বানি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন বানি দেখে সে হাসপাতালে। অন্যদিকে ক্রিস হাসপাতালের একপাশে বসে আছে। তখন তার বাবা মাকে ডাক্তার বলেন যে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আপনারা বানিকে একজন নিউরোলজিস্ট ডাক্তার দেখানো উচিত। এখন যেহেতু বানি ঠিক ছিল, ক্রিস তার সাথে দেখা করতে যাবে, তখনই বানির মা তাকে থামিয়ে দেন এবং বলতে থাকে, যদি তুমি সত্যিই বানিকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো, যদি বিয়ে না করো তাহলে এখনই ওকে ছেড়ে চলে যাও, তুমি অনেক মেয়ে পাবে। কিন্তু বানি কেবল এমন কাউকে চায় যে তাকে মন থেকে ভালোবাসে। এই কথা শুনে ক্রিসের মন ভেঙে যায়। সে কেবিনে গিয়ে সরাসরি বানিকে বলে, চলো বিয়ে করে নিই। বানি তাকে বুঝিয়ে বলে, বিয়ে কোনো ছেলে খেলা নয়, আমি এখন তোমার সাথে সময় কাটাতে চাই। বিয়ে হবেই একদিন না একদিন, কিন্তু তুমি যদি রকস্টার না হতে পারলে আফসোস থেকেই যাবে। এই কথা শুনে ক্রিস তাকে শক্ত করে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে ক্রিস উদাস বাসে করে গোয়া হোটেলের সামনে আসলে দেখে অনেক ভিড় জমে আছে, কারণ ক্রিস যে গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করেছিলেন তা ভাইরাল হয়ে গেছে আর হাজার হাজার মানুষ তার সাথে দেখা করতে এসেছে। তাই সে বাসের ছাদে ওঠে। সবাই তাদের ছবি আর ভিডিও করছে। সেখানে সর্বত্র মানুষ ক্রিসের গান শুনতে মরিয়া ছিল। এতদিনে তাদের কষ্ট সার্থক হয়েছে। অন্যদিকে বানি একজন নিউরোলজিস্টের কাছে যায়, যেখানে সবকিছু স্বাভাবিক ছিল। তারপরেও ডাক্তার লক্ষ্য করেন যে বানি সবকিছু ভুলে যাচ্ছে, যেমন সে আজকের তারিখ, কিছুক্ষণ আগে কি বলেছিল এবং এমনই অনেক কিছু সে ভুলে গেছে। এই সব দেখে ডাক্তার বুঝতে পারলেন বানি আলঝাইমার নামক কোনো একটি রোগে ভুগছে। তখন ডাক্তার বলেন যে ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাবে, এমনকি তার পরিবার, তার কাছের মানুষ এবং তার নামও। এই কথা শুনে বানি অবাক হয়ে যায়। তার জীবন সবেমাত্র ঠিক পথে ফিরে এসেছে। সে বুঝতে পারছে না সে কি করবে। সে ডাক্তারের কথাও ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসে। তখনই ক্রিস বানি বলে ডাক দেয়। সে বলে, আমাকে কি ভুলে গেছো নাকি? তখন ক্রিস তাকে সবকিছু বলে যে মানুষ তার গানের জন্য কিভাবে পাগল হয়ে গেছে। সবাই তার সাথে কাজ করতে চায়, এই সব কেবল তার জন্যই সম্ভব হয়েছে। বানি তাকে তার অসুস্থতার কথা বলতে চায়, কিন্তু তাকে এত খুশি দেখে সে চুপ করে থাকে। সে চায় না ক্রিস তার জন্য চিন্তা করুক। তার চোখে জল, কিন্তু সে চুপ করে থাকে। ক্রিস তাকে গাড়ির উপরে উঠে সে বলতে থাকে, আমি আকাশ হতে চাই কিন্তু তোমার সাথে। কিন্তু বানি নিশ্চুপ থাকে। তখন ক্রিস বলে, বানি আমি তোমাকে ভালোবাসি, আর তাকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে আমরা বানিকে অফিসে দেখতে পাই, যেখানে তার এক্স মহেশ আইয়ারের সাথে দেখা হয়। সে এখন তাদের কোম্পানির পার্টনার। তাকে দেখেই বানির অতীতের কথা মনে পড়ে যায়, যা তাকে সবসময় কষ্ট দেয়। আর অন্যদিকে ক্রিসের জনপ্রিয়তা বাড়ছে এবং এখন তাকে অন্য শহরে যেতে হচ্ছে একটি শো করার জন্য। তখন বানি তার ব্যাগ গুছিয়ে দিতে থাকে, কিন্তু ক্রিস বলে, তুমি ব্যাগ আগেই গুছিয়ে দিয়েছ, তবুও আবার কেন ব্যাগ গোছাতে শুরু করেছে? তখন বানি ভাবতে থাকে সে আবার সব ভুলে গেছে, কিন্তু ক্রিস বুঝতে পারছে না বানির কি হয়েছে। এমনকি সে তাকে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো বানি? তখন বানি তাকে মিথ্যা বলে যে হ্যাঁ, কিন্তু ক্রিসের মনে হচ্ছিল বানি কিছু লুকাচ্ছে তার থেকে। তবু সে আবারও তাকে জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? কিন্তু এবারও বানি কিছু বলে না। পরের সিনে বানি তার অফিস পার্টিতে যায়, যেখানে আবার মহেশের সাথে দেখা হয় বানির। সে বানির কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বানি অনেক চাপের মধ্যে ছিল। তার জন্যই সে সব জিনিস আরও দ্রুত ভুলে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য সে ভুলে যায় সে ক্রিসকে ভালোবাসে। সে ভাবে এখনও সে মহেশের সাথে আছে এবং মহেশ এর সুবিধা নিতে শুরু করে। সে তাকে খারাপভাবেই স্পর্শ করতে শুরু করে, কিন্তু তারপর বানি তার হাত ধরে বলতে থাকে, তুমি না আমাকে বিয়ে করবে। মহেশ ভয় পেয়ে তার হাত ছাড়িয়ে নিতে চায়,
কিন্তু বানি কিছুতেই তার হাত ছাড়ে না। সে মহেশের দিকে তাকিয়ে অনেক চিৎকার করতে থাকে। চিৎকার শুনে মহেশের বান্ধবী তার কাছে আসে এবং সবাই সেখানে জড়ো হয়। তখন মহেশ সিকিউরিটিকে ডেকে তাকে বের করে দেয়। অন্যদিকে ক্রিস বারবার বানিকে ফোন করতেই থাকে, কিন্তু বানি সেই পার্টিতে তার ব্যাগ ফেলে আসে। সে কারণেই সে কলটি তুলতে পারে না, কিন্তু সেখানকার একটা গার্ড কল ধরেন এবং তিনি ক্রিসকে সমস্ত ঘটনা বলেন। এইসব শুনে ক্রিস পাগল হয়ে যায়। তার ফ্লাইট সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ছুটে চলে আসতে থাকে বানির কাছে। ক্রিস যখন ব্যাগটি নেয়, মহেশ তা দেখে ফেলেন এবং ক্রিস ও বানির রোগ সম্পর্কে জেনে যায়। বানি নিজেকে শান্ত করতে ব্যাট হাতে বারবার বল মারার চেষ্টা করছিলেন, কিন্তু সে একটি বলও তার ব্যাটে লাগাতে পারছে না। ক্রিস তার হাত ধরে ব্যাট করা শিখাতে গেলে সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সে বলে, তুমি সব জেনে গেছো তাই না? তখন ক্রিস বলে, সব রোগের চিকিৎসা আছে। তখন বানি চিৎকার করতে বলতে থাকে, এই রোগের কোনো চিকিৎসা নেই, আমার সব স্মৃতি আস্তে আস্তে হারিয়ে যাবে। সে ক্রিসকে আরও বলে, আমি তোমার সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলি ভুলে যাব, আমি তোমাকেও ভুলে যাবে, তাই আমি চাই তুমি আমার থেকে দূরেই থাকো। তখন ক্রিস তাকে একটা কথা বলে, যদি তুমি সব ভুলে যাও তাহলে আমি তোমাকে আবার প্রতিটি স্মৃতি মনে করিয়ে নেব। আমি তোমাকে একবার নয় 1000 বার মনে করিয়ে দেব। আমরা আবার নতুন স্মৃতি তৈরি করব। যাই হোক না কেন আমরা একসাথে থাকব। ক্রিসের এতটা ভালোবাসায় বানি অঝরে কাঁদতে কাঁদতে ক্রিসকে শক্ত করে জড়িয়ে ধরে। আফসোস, এই দুনিয়ায় এমন ক্রিস কয়জনই বা আছে, কিন্তু বেশিরভাগ মানুষই মহেশের মতন মাঝপথে ছেড়ে চলে যায়। বানির বাবা মা তাকে চেকআপের জন্য নিয়ে আসে। ডাক্তার তাকে কয়েকদিনের জন্য শহর থেকে দূরে প্রকৃতির কাছে যেতে বলে, যেন সে একটু সুস্থ হতে পারে। সেই কারণেই ক্রিস তাকে গোয়া নিয়ে যায় এবং তারা দুজনেই একসাথে খুব ভালো সময় কাটায়। এভাবেই একদিন ক্রিসের কনসার্টের ডেট চলে আসে। তারা দুজনেই সেইখানে পৌঁছে যায়। কনসার্টে হাজার হাজার লোককে দেখে বানি খুব খুশি হয়। সে সবার ভিডিও করতে থাকে। তখন বানি এসে ক্রিসকে জিজ্ঞেস করে, মন খারাপ কেন? কিন্তু ক্রিস বলে, এতদিন এই সময়ের অপেক্ষায় ছিলাম, আজ অনেক ভয় লাগছে। বানি তাকে বুঝিয়ে স্টেজে নিয়ে যায়। আবারও সে ভিডিও রেকর্ড করতে থাকে। একসময় মহেশকে দেখে তার সব কিছুই থেমে যায়। সে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। তখন মহেশ এসে তার সাথে কথা বলে এবং মহেশ তাকে তার রুমে নিয়ে আসে। তখনই টিভিতে ক্রিসকে দেখে সে কিছু মনে করতে যাবে, তখনই মহেশ তার কাছে চলে আসে, তার চুল স্পর্শ করে। মহেশ তখন বানিকে কিস করতে যাবে, তখনই ক্রিস সেখানে চলে আসে এবং তাকে এভাবে দেখে ক্রিস বুঝতে পারে যে বানি তার স্মৃতি হারিয়ে ফেলেছে। সে বানিকে তার সাথে যেতে বলে, কিন্তু মহেশ এসে তাদের মাঝে চলে আসে, যারা বলে, তুমি কে যে আমাদের মাঝে চলে আসছো? এক সময় মহেশ ক্রিসের দিকে ছুরি ধরে, তখনই ক্রিস তাকে মারতে মারতে বাহিরে নিয়ে আসে। সে তাকে এতই মারে তার মুখ থেকে এত রক্ত বের হয়, কিন্তু তখনই তার সামনে খুব আবেগপূর্ণ মুহূর্ত চলে আসে। বানি ক্রিসের দিকে ছুরি তাক করে ধরে বলতে থাকে, যা এখান চলে যা, মশকে আমি ভালোবাসি, ওর গায়ে হাত দেওয়ার সাহস তুই কোথায় পেলি? ক্রিস বানির এই রূপ দেখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ক্রিস বানির দিকে এগোতে গেলেই সে ক্রিসের হাতে চাকু ঢুকিয়ে দেয়। এটা দেখেই মহেশ দৌড়ে পালায় এবং বানি মহেশের নাম ধরে ডাকতে ডাকতে কান্না করে দেয়, আর ক্রিস তাকে শক্ত করে ধরে রাখে। চিৎকার করতে করতে বানি অজ্ঞান হয়ে যায়। যখন সে তার চোখ খুলল, সে গতকালের সব কথা ভুলে গিয়েছিল। তারা অনেক কথা বলতে থাকে। একসময় ক্রিস বলে, 9টায় ফেরি বিনীতের সাথে দেখা করতে যেতে হবে। তখনই বানি তার হাত ধরে বলে, সব কিছু ভুলে যাওয়ার আমার হাতে এখনও কিছুটা সময় আছে। তখনই ক্রিসের মুখে হাসি ফুটে ওঠে। বানি বলে, শুধু এই মুহূর্ত না, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো মহেশ। চাপা কোষ্ঠী নিয়ে এসে বানির মাথায় চুমু দিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে, তখন বানি সেইখানে ছিলই না। সে পাগলের মতন সব জায়গায় বানিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও তার দেখা পাওয়া যাচ্ছে না। তার বাবা মাকে জানানো হলে তারা চলে যায় পুলিশের কাছে। পুলিশও তাকে খুঁজতে শুরু করলো, কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না। সে কোথাও হারিয়ে গেছে। এখন ক্রিস সেই জায়গায় ফিরে যায় যেখানে সে বানির সাথে শেষ দেখা করেছিল। সে রাগ করে সব কিছু ভাঙতে শুরু করে। তারপর সে বানির ডায়েরি পায়, যেখানে বানি চলে যাওয়ার আগে ক্রিসের জন্য একটি গান লিখেছিলেন। তখন সে গানটি রেকর্ড করতে চলে আসে আর তার বন্ধুদের বলে, এই গানকে এতটাই ভাইরাল করবি, দুনিয়ার সব কোণায় প্রতিটি ঘরে ঘরে এই গান বাজতে থাকে, তাহলে আমি তাকে খুঁজে পাবো। তার বন্ধুরা তাকে বলে, বানির আর কিছু মনে নেই, সে তোমাকেও ভুলে গেছে। কিন্তু ক্রিস বলে, এই গান ওকে আমার কথা মনে পড়াবেই, তারপরে বানি আমার কাছে চলে আসবে। কেটে গেছে একটা বছর। ক্রিস এখন অনেক বড় তারকা হয়ে উঠেছে। সবাই তার গান নিয়ে পাগল, তার সাথে দেখা করতে চায়। কিন্তু এত ভালোবাসা পাওয়ার পরেও তার ভিতরে শূন্যতা রয়েছে। সে অসম্পূর্ণ, এবং এই অসম্পূর্ণতা সম্পূর্ণ করার জন্য সে প্রতি মুহূর্তে বানিকে খুঁজতে থাকে। সে অনেক বড় গায়ক, তাই তার ডাক আসে লন্ডন থেকে।
সেখানে কনসার্ট শুরু হবার আগে ক্রিসের গান দিয়ে যারা রিলস ভিডিও বানিয়েছিল তা বড় স্ক্রিনে দেখাতে থাকে। হঠাৎ একটা মেয়ে রিলস ভিডিওতে কি যেন দেখে মায়াঙ্ক ভিডিওটি পজ করতে বলে। ভালো করে জুম করতেই দেখা যায় যেখানে একটি মেয়ে ক্রিসের গান গাইছে এবং বানি মুখ ঢেকে পিছনে বসে গানটা শুনছে। বানির চোখেও পানি টলমল করছে। মনিটরে বানিকে দেখে ক্রিস দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। ক্রিস তৎক্ষণাৎ সেই জায়গার উদ্দেশ্য বের হয়ে যায় যেখানে সেই রিলটি তৈরি করা হয়েছিল। সেই মেয়েটির সাথে দেখা করে বানির লোকেশন নেয়। বানিকে খুঁজতে খুঁজতে সে একটি আশ্রমের সামনে পৌঁছায় যেখানে একজন নার্স তাকে দেখার সাথে সাথেই চিনতে পারে এবং তাকে বানির একটি চিঠি দেয়। সেই চিঠিতে লেখা ছিল, ক্রিস, আমি আশা করি তুমি এই চিঠিটি কখনো পাবে না, কারণ আমি জানি যে যদি তুমি আমার সম্পর্কে জানতে পারো তাহলে তুমি সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসবে। আর আমি এটা চাই না। এটা একটা অদ্ভুত রোগ। যখন আমার সবকিছু মনে পড়ে তখন আমি ভেতর থেকে ভেঙে পড়ি। আমি চাই না তুমি আমাকে এমন অবস্থায় দেখে কষ্ট পাও। সেই কারণেই আমি তোমাকে ছেড়ে চলে এসেছি এবং সেখান থেকে চলে এসেছি। ক্রিস, আমি যত বেশি তোমার কাছ থেকে দূরে যেতে চেষ্টা করি তোমার গান আমাকে তোমার কাছে টেনে নেয়। এসব পড়ার সময় ক্রিস কাঁদতে শুরু করে। সেদিন ক্রিস চলে যাবার পরে বানি মোবাইলে তাদের ছবি দেখতেছিল। সে বুঝতে পারে সে কত বড় অন্যায় করেছে। ভালোবাসার মানুষের মুখে অন্য কারো নাম শোনা অনেক যন্ত্রণার। সেদিন কাঁদতে কাঁদতে বানি সেই গানের কথা লিখে বের হয়ে যায় অজানার উদ্দেশ্যে। বানি বলে, আমার আফসোস একটাই, এই ছোট্ট জীবনে তোমার সাথে কাটানো হলো না। আমি তোমার জীবনে না থাকলেই তুমি সফল হতে পারবে। যেন আজকাল ভুলে যাবার রোগটা বেশি বেড়ে গেছে, কিছুই মনে থাকে না। কিন্তু নিজেকেই যখন ভুলতে শুরু করি আশেপাশে তোমার গানই আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। অবশেষে বানির সাথে দেখা হয় তার, যে সব কিছু ভুলে গেছে, এমনকি তার নামও। সে ক্রিসকে জিজ্ঞাসা করে সে কে, সে এখানে কেন এসেছে। ক্রিস তার ভেতরের সমস্ত কষ্ট চেপে রেখে তাকে বলে যে সে একজন সঙ্গীত শিল্পী। আমি অনেকদিন ধরে একটি গান লেখার চেষ্টা করছিলাম। তুমি একজন লেখক, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। এখন আমার মধ্যে গান লেখার কোনো কিছুই অবশিষ্ট নেই। এরপর সে তাকে নিয়ে পাহাড়ে যায় যেখানে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিল। ক্রিসও খেলতে শুরু করে। যখন সে সবচেয়ে বেশি দুঃখ পায় তখন সে এটাই করে। সে বানিকে প্রথমবারের মতো যা বলেছিল তার সব বলে এবং এই কথা বলতে বলতে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তাকে দেখে বানি ধীরে ধীরে সবকিছু মনে করতে শুরু করে যে সে তার আসল ভালোবাসা ক্রিস। এবং যখনই তার মনে পড়ে সে জোরে চিৎকার করে বলে, ক্রিস, আমি তোমাকে ভালোবাসি। আর বানি দৌড়ে এসে ক্রিসকে জড়িয়ে ধরে। ক্রিস বানিকে নিয়ে তার সবচেয়ে বড় কনসার্টটি করে দেখিয়ে দিল। দেয়ালে বানির সবকিছু রুটিন আর সবার ছবি। ক্রিস তাকে এমন করে আগলে রেখেছে বানি সব ভুলে গেলেও ক্রিসের ভালোবাসায় তাকে আবার সবকিছু মনে করিয়ে দেবে। এইভাবেই ভালো থাকুক ভালোবাসা। তো বন্ধুরা, এই ছিল সাইয়ারা মুভির গল্প। আশা করি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাহিনী ডিকোডের পাশেই থাকুন। নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাচ্ছেন কমেন্টস করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।